অপারেশন ডেভিল হান্টে সারা দেশে 2 শতাধিক আটক। সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। আইন শৃঙ্খলার উন্নতি না হলে সমর্থন ধরে রাখা কঠিন, নির্বাচন নিয়ে টালবাহানা হলে পালানোর জায়গা পাবে না, হুঁশিয়ারি বিএনপির। চলতি মাসে 2 থেকে 3টি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালকে প্রসিকিউশন। গণহত্যায় আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং রাজধানীর শাহবাগে ম্যাচ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কমিউনিটি মেডিকেলে 0 পদে নিয়োগ দেওয়া সহ 4 দফা দাবি। ডিপ্লোমা কোর্স করে 4 বছর পর আমরা বেকার। অনেক শূন্য পদ আছে, এটা আমাদের নিয়োগ দিতে হবে। আপনাদের যে শূন্য পদের নিয়োগের ব্যাপারে আপনারা চাচ্ছিলেন, উপদেষ্টা ম্যাডাম জানিয়েছেন আগামীকাল সকালেই সেটার সার্কুলার হবে। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা। আইন শৃঙ্খলা রক্ষা অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 82 জন সহ সারা দেশে 2 শতাধিক জনকে আটক করেছে যৌথ বাহিনী। সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা আরও বলেন, গাজীপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে দেশের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে যৌথ বাহিনী। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। শুক্রবার রাত থেকেই সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী 5 আগস্টে ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী। চলছে আটক। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর, সিলেট সহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসানো হয়, যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি চলে। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোফাজ্জেল হকের ধীরাশ্রমের বাড়িতেও অভিযান চালায় র্যাব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুরে 80 জনের বেশি আটক করা হয়েছে। গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। সরকারি তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। নোয়াখালীর হাতিয়া থেকে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে 2টি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও 3টি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়েছে। এছাড়া রংপুর থেকে 19 জনকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে রাজশাহী জেলা ও মহানগরের অভিযান চালিয়ে এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুরনো দাগি অপরাধী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের নজরে রাখা ও গ্রেফতারের নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। চিহ্নিত সন্ত্রাসী যারা পলাতক, অস্ত্রধারী, মাদক কারবারি এবং চাঁদাবাজ, যাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য আছে, আমরা সেইটার ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলছে। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, যেসব পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ।
অপারেশন ডেভিল হান্ট নিয়ে রোববার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে এই অপারেশন হান্টে টার্গেট করা হচ্ছে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। 5 পুলিশ কর্মকর্তা গ্রেফতার প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। আমার তো জিজ্ঞেস সকালে পেপারে হয়তো পড়ে আসছেন, ওইটার মধ্যে লেখা আছে। আইনের ফাঁক দিয়ে যাতে কোনো অপরাধী বের হয়ে যেতে না পারে সে বিষয়ে নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাত থেকে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। প্রথমেই যেতে চাই ইফতেখারের কাছে। ইফতেখার, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন? বর্ণা, গতকাল রাতভর আমরা দেখেছিলাম যে অপারেশন ডেভিল হান্টের যে অভিযান সেটি পরিচালিত হয়েছে। তবে আজকে সকাল থেকে আমরা গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, কোথাও আমাদের কাছে এখন পর্যন্ত যে রাতের যে চিত্র সেই চিত্রের মতো দিনের বেলা চিত্রটা কিন্তু একেবারে বিপরীত। অর্থাৎ দিনের বেলায় কোথাও আমরা কোনো তল্লাশি চেকপোস্ট কিংবা যে অভিযান বাসাবাড়িতে সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। তবে আমরা এই দেখেছি যে আসলে যে অপারেশন ডেভিল হান্ট যেটি পরিচালিত হচ্ছে এটির পর থেকেই কিন্তু পুরো যে গাজীপুরের মধ্যেই কিন্তু এর আতঙ্কটি আসলে ছড়িয়ে পড়েছে। এবং বিশেষ করে যদি জানাই যে গাজীপুর যে মহানগরীর যে ধীরাশ্রম, যে জায়গাটিতে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গত শুক্রবার রাতে হামলার ঘটনা ঘটে, সেই এলাকাটিতে একেবারেই পুরুষ শূন্য হয়ে পড়েছে। আমরা এখানকার বেশ কিছু দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখেছি সেখানে তালাবদ্ধ, কোনো দোকানে কোনো লোকজন ছিল না। এছাড়াও বিভিন্ন বাসাবাড়িগুলোতে আমরা দেখেছি যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং 2-1 নারী এবং শিশুদের দেখা মিললেও পুরুষদের কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না। একেবারে বলা যায় যে পুরুষ শূন্য হয়ে পড়েছে। এবং এর কারণ হিসেবে তারা জানিয়েছেন যে পুলিশি হয়রানি এবং গ্রেপ্তার আতঙ্ক, এবং এটির কারণেই কিন্তু মূলত এই পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো এলাকাটি। এবং এর পাশাপাশি যদি আরেকটি বিষয় জানাই যে গত শুক্রবার রাতে এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা এবং গতকালকে যে বিক্ষোভ সমাবেশের পরে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় 2টি মামলা হয়েছে পৃথক, এবং এই 2টি মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাদেরকে আসলে আসামি করা হয়েছে সে বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এবং এই পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে 82 জনকে বিভিন্ন থানায় আটক করে রাখা হয়েছে। তবে তাদেরকে আসলে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেই চিত্রটি দেখতে পেয়েছি যে নগরীর বিভিন্ন এলাকায় যারা আওয়ামী লীগের 5ই আগস্টের পরে যারা কর্মী সমর্থক ছিলেন তারাও কিন্তু এলাকা ছেড়ে দিয়েছেন। বলা যায় যে এই ডেভিল হান্টের যে আতঙ্ক, যে গ্রেপ্তার আতঙ্ক, সেই গ্রেপ্তার আতঙ্কে পুরো নগরী এখন আতঙ্ক বিরাজ করছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। বর্ণা। ডেভিল হান্ট অপারেশনের সবশেষ জানাচ্ছিলেন গাজীপুর থেকে ইফতেখার। এবং আমরা এরপরে রাজশাহীতে যাব, তবে তার আগে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বড় একটা পেপার প্রেজেন্টেশন হয়েছে। আমরা এই পেপারটা খুব দ্রুত এটার যেগুলো মূল সারবস্তু সেগুলো আপনাদের সাথে হাজির করব, খুব দ্রুত এটা আপলোডেড হবে। তো তার আগে আমরা যেটা বলি যে যেটা জানাচ্ছি যে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসছে। মূল্যস্ফীতির গতিধারা নিয়ে আসছে, মূল্যস্ফীতি কোথায় হচ্ছে, তারপরে খাদ্য নিরাপত্তার উপর একটা প্রেজেন্টেশন ছিল, রাজস্ব বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা নিয়ে একটা বড় প্রেজেন্টেশন ছিল, রাজস্ব আহরণ আমরা কেমন করছি, কারণ রাজস্ব আহরণের উপর নির্ভর করছে যে সরকারি কর্মচারীদের বেতন বা সরকারের ডেভেলপমেন্ট এক্সপেন্সেস মিট আপ করা। আর এছাড়া আর্থিক খাত আমরা কেমন করছি এবং শেষে ব্যাংকিং সেক্টর আমরা কেমন করছি এবং বৈদেশিক বাণিজ্য, এই প্রত্যেকটা বিষয়ে
আলাদা আলাদা প্রেজেন্টেশন ছিল এবং আমরা যেটা প্রফেসর ইউনুস চিফ অ্যাডভাইজার বলেছেন উনি স্যাটিসফাইড। আমরা যেটা যে প্রথম কথা হচ্ছে যে ওই মিটিংয়ে যারা ছিলেন তারা বলেছেন যে বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে ইকোনমির যেগুলো কি ইন্ডিকেটরস সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। আপনার এক্সপোর্ট গত 6 মাসে এই গভর্নমেন্টের 6 মাসে, আমরা তো যদিও জুলাই মাস আমাদের ইয়েতে ছিল না, এই 5 মাসও যদি ধরেন এটা 10% মতো গ্রোথ, ইম্পোর্টের গ্রোথ হয়েছে, আপনি জব তৈরি হচ্ছে নতুন নতুন। তারপরে আমাদের ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12% মতো উঠে গিয়েছিল, ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9% মানে সিঙ্গেল ডিজিটে এসছে। এবং পলিসি রেট আমরা জানেন এগ্রেসিভলি ইন্টারেস্ট রেট হাইক হয়েছিল, সে ইন্টারেস্ট রেটটাকে আমরা হাইক করার কারণে আমরা দেখছিলাম যে ইন্টারেস্ট রেট হাইক গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং এটাই এই কাজ করার কারণে এখন ইনফ্লেশনটা কমে আসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। সমসাময়িক নানা বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিং করছিলেন, যুক্ত ছিলাম সেখানে। এবার আবারও আগের বিষয়ে ফিরে যেতে চাই। অপারেশন ডেভিল হান্টের বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানছিলাম, সহকর্মী ইফতেখার রায়হান যুক্ত ছিলেন। এরপরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, যুক্ত হব তার সাথে। রাকিব, জানতে চাই এ পর্যন্ত রাজশাহীতে কজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি কি? বন্যা, আসলে অপারেশন ডেভিল হান্ট গতকালকে থেকেই শুরু হয়েছে, যদিও আমরা রাতে আসলে যৌথ বাহিনীর কোনো ধরনের অভিযান কোথাও লক্ষ্য করিনি। তবে আজকে সকালের পর থেকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা 8 জনকে আটক করেছে মোট জেলায়, এবং যাদের মধ্যে 4 জন আসলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। তো এর মধ্যে থেকে এই যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, এর পরবর্তীতে পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে তার সকল অফিসার এবং প্রত্যেকটি বিভাগকে আসলে এই যে অভিযানটি সেটি হচ্ছে গতিময় করতে বলা হয়েছে। এবং তারপর থেকে আমরা যেটি দেখলাম যে দুপুরের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। আমরা প্রথমে আসলে সিএনবি মোড়ে নগরীর এবং তারপরে আলুপট্টি এবং তালাইমারি সহ গুরুত্বপূর্ণ মোড়গুলো আসলে এই অভিযান চালানো হবে। এবং গতকাল থেকে আসলে বিভিন্ন গণমাধ্যম এবং এই যে অভিযান, এই কথাটি প্রচার হওয়ার পর থেকে আমরা সাধারণ মানুষের মধ্যে খানিকটা স্বস্তি দেখেছি বন্যা। এবং একই সাথে এই ডেভিল হান্ট এই যে অভিযানটি, এটি আসলে বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছিল সেটি যেমন কমিয়ে এনেছে, এবং একই সাথে বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই এই সমস্ত যে অভিযোগগুলো আসছিল সেগুলোতে কিন্তু সাধারণ মানুষ এবং নগরবাসী খানিকটা স্বস্তি পেয়েছে। এবং তাদের সাথে কথা বলার সময় তারা কিন্তু এই বিষয়গুলো প্রকাশ করছিলেন। এবং তিনি বলছিলেন যে পুলিশ কমিশনার যেটি বলছিলেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এবং এই অভিযান ত্বরান্বিত করতে যৌথ বাহিনীর এই যে টহল সেটি তারা অব্যাহত রাখবেন এবং বিভিন্ন জায়গায় তারা তাদের এই টহলটি আসলে কার্যকর করবেন। এর পাশাপাশি বন্যা আপনাকে জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে বা যৌথ বাহিনীর পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে ইতোমধ্যেই যাদের কাছে অস্ত্র আছে বা নামধারী দাগি যারা আসামি তাদেরকে আসলে গ্রেফতারের জন্য ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হচ্ছে এবং থানাগুলো সেইভাবে কাজ করছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ বন্যা। ধন্যবাদ রাকিবুল হাসান আপনাকে। সারা দেশে ডেভিল হান্ট চলছে, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে যৌথ বাহিনী, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা কঠিন হবে। প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনগণ জানতে চায় 6 মাস পার হলো, দয়া করে বিএনপির দাবি, ন্যায্য দাবি মেনে নেন, নির্বাচন দেন। যতই বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে, আবারও সচিবালয়ে তারা আগুন দিবে, আবারও অস্থিতিশীল করে তুলবে। নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবকে সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় গয়েশ্বর বলেন, 6 মাস পরে এসে 32 নম্বরের বাড়ি ভেঙে ফেলা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের বিরুদ্ধে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এতে করে আওয়ামী লীগই লাভবান হবে বলে মনে করেন তিনি। যুদ্ধ বোধহয় একটা সমাসন্ন, অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনার মধ্য দিয়ে, তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় পরলা, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। আমি কিন্তু ধমক দিচ্ছি না, এই সরকারকে আমি সম্মান করি, সব জ্ঞানীগুলির সমাবেশ, কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই, সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। চলতি মাসের মধ্যে জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। এদিকে জুলাই আগস্টে 3টি গণহত্যা মামলায় আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত প্রতিবেদনে। কার্নিশে ঝুলে থাকা ছাত্রের প্রাণের আকুতি শুনেছিল পুরো দেশ। জুলাই আগস্টের ঘটনায় চারিপাশে যখন চলছিল মৃত্যুর মিছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে এই হৃদয় বিদারক ঘটনার দৃশ্যপট। সেই ঘটনায় গ্রেফতার এসআই চঞ্চল চন্দ্র সরকারের পর আরও 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মহাখালী, উত্তরা, রামপুরার গণহত্যার ঘটনায় 4টি পৃথক মামলায় 7 জনের গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। এজলাসে চাংখারপুলের আলোচিত এপিবিএন সদস্য সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইলে 12 তারিখের জন্য অনুমতি দেন ট্রাইব্যুনাল। এই সময় ট্রাইব্যুনাল জানতে চান তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া সম্ভব হবে। প্রসিকিউটররা বলেন, এই মাসের মধ্যেই 2 থেকে 3টি প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হতে পারে। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 18টি মামলায় 115 জন আসামি, আর তাদের মধ্যে 35 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 9 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বাকিরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। মশিউর অনিক, এখন, ঢাকা। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে দাঁড়াতে চায় না। দুপুরে ইসি সচিবালয়ে FRFEDর বার্ষিক সাধারণ সভায় একথা বলেন সিএসি। এছাড়াও কমিশনের উপর রাজনৈতিক প্রভাব বন্ধ করা না গেলে আগের মতোই অবস্থা হবে বলে শঙ্কা প্রধান নির্বাচন কমিশনারের। বেলায়েত হোসাইনের প্রতিবেদন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বললেন, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান পচে গেছে। যতক্ষণ না সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হয়, ততক্ষণ নিরপেক্ষ ভূমিকা আশা করা ঠিক হবে না। দেখেন, মানুষ ইলেকশন কমিশনকে দেখে কিভাবে। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না ইসি। কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো
পলিটিক্যাল কন্ট্রোল অফ দ্য ইলেকশন কমিশন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। সিইসি বলেন, সবার সহযোগিতা পেলে নির্ধারিত সময় অনুযায়ী জাতিকে দেওয়া ওয়াদা পালন করবে নির্বাচন কমিশন। ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি এটার জন্যই তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব হয় না। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে এটার জন্য। আমরা 4-5 জন কমিশনার মিলে বা আমার কিছু কর্মকর্তা কর্মচারী মিলে 200-300 লোক মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না। এ সময় যৌক্তিকভাবে নির্বাচন কমিশনের সমালোচনা করারও আহ্বান জানান তিনি। আমারা যদি সমালোচনা করেন, আই উইল বি রাদার হ্যাপি যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং। নিশ্চয়ই জন্য আই উইল গেট কারেক্টেড। আমি নিজেকে শুধরে নেব। আপনাদের যদি দেখি যায় কোনো কিছু পয়েন্ট আউট করেন, আমি নিজেকে ঠিক করে নেব, যে দেখবো যে এটা আমার তো দেখার দরকার। অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক এই 3টি ক্যাটাগরিতে RFED বেস্ট মিডিয়া রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্য পদে বন্ধ হওয়া নিয়োগ দ্রুত চালু সহ 4 দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছে ম্যাথস শিক্ষার্থীরা। সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানতে চাই যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে 2টি দাবি মেনে নেওয়া হচ্ছে, এর পরে আসলে শিক্ষার্থীরা কি বলছেন? বাংলাদেশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী বা ম্যাথসের শিক্ষার্থীরা আপনারা জানেন যে তাদের যে 4 দফা দাবি ছিল, সেই দাবির 2টি কিন্তু মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। সেক্ষেত্রে তারা আমাদেরকে শিক্ষার্থীরা যেটা বলছেন যে তাদের যে দাবি, এটি গেল মাসের 22 তারিখ জানুয়ারিতে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল, 7 দিন স্বাস্থ্য মন্ত্রণালয় সময় নিয়েছিল, তারপরও কিন্তু তাদের সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এরই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে তারা এখনও শাহবাগে অবস্থান করছে। কিছু সময় আগে তারা মোড়ে অবস্থান করেছিল, কিন্তু সেই জায়গা থেকে তারা এখন সরে গিয়েছে। মূলত তাদের দাবিটি ছিল যে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিকল্পনা অধিদপ্তরে যে বন্ধ নিয়োগগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু করে। একই সাথে কমিউনিটি মেডিকেল অফিসার যে পদটি ছিল সেটিও বিগত সরকার আমলে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু একটি বড় জনগোষ্ঠী ম্যাথস থেকে ডিপ্লোমা শেষ করে বেকার অবস্থায় ঘুরছে। এর ফলে কিন্তু তারা বলছে যে এই নিয়োগগুলো আবারও চালু করে দেওয়া। একই সাথে যদি ডিপ্লোমা শেষ হওয়ার পরে যে উচ্চশিক্ষা বা ব্যাচেলর করার তারা দাবি জানিয়েছিল, সেই সাথে তাদের যে শিক্ষার তাদের যে আইডেন্টিটি, প্রাতিষ্ঠানিক নাম বা কোর্স যে নামটি ছিল, এই নামটি পরিবর্তন করে তারা এখন যেভাবে তাদেরকে মেডিকেল সহকারী বলা হয় সেটি পরিবর্তন করে তাদের ডিপ্লোমা ডাক্তার বলা বা এরকম কিছু একটা বলার দাবি তারা জানিয়েছে। একই সাথে যদি বলি যে তারা কিন্তু মূলত সকাল 11টার দিকে শাহবাগ মোড়ে আসছিলেন, সেখান থেকে কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দেয়। অর্থাৎ তার পরবর্তীতে তারা জাদুঘরের অপোজিটে অর্থাৎ শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। এরপর কিন্তু তারা কয়েক ঘন্টা সেখানে থাকে, প্রায় দুপুর পর্যন্ত সেখানে থাকে। এরপরে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবি আসেন। এসে কিন্তু শিক্ষার্থীদের উপদেষ্টার পক্ষ থেকে এসে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে তাদের যে দাবি দায় আছে সেগুলো জানতে কিন্তু একটি দল তার সাথে যাওয়ার জন্য তিনি অনুরোধ করেন। সেখান থেকে কিন্তু এই যে আন্দোলনরত ম্যাথস শিক্ষার্থীরা রয়েছে, সেখান থেকে 5 জন শিক্ষার্থী কিন্তু সেই তুহিন ফারাবির সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। সেখানে কিন্তু ওই উপদেষ্টার সাথে তারা আলোচনা করে। সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু 2টি দাবি, অর্থাৎ বন্ধর যে নিয়োগ যে বন্ধ ছিল স্বাস্থ্য বা পরিকল্পনা অধিদপ্তর, সেই বন্ধ নিয়োগগুলো পুনরায় চালু করার প্রতিশ্রুতি স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছিল। এই ধারাবাহিকতায় কিন্তু তারা জানার পরেও কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হয় কিন্তু সেই দাবি কিন্তু তারা এখনও তাদের দাবি অব্যাহত রেখেছে। কিছুক্ষণ আগে তারা শাহবাগ থানার সামনে থেকে সরে তারা কিন্তু মেইন সড়ক উঠেছিল এবং কয়েক মিনিট অবস্থান নেওয়ার পর কিন্তু পুলিশ তাদেরকে আবার সেই জায়গা থেকে সরিয়ে দেয়। অর্থাৎ এখন কিন্তু শাহবাগ মোড়ের যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। এবং একই সাথে যে তাদের যে 5 জন কমিটি বা 5 জন শিক্ষার্থী যিনি মন্ত্রণালয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, তারা কিন্তু এখনও সেখানে রয়েছেন। অর্থাৎ সেখান থেকে এখন পর্যন্ত যে তারা কি দাবি মেনে নেওয়া হয়েছে, আরও কোনো দাবি তাদের রয়েছে কিনা, এই বিষয়ে পুরোপুরি বিস্তারিত আসলে তারা এখনও আমাদেরকে জানায়নি। তো সবশেষ ম্যাথস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে এই ছিল আমার কাছে। তিস্তাকে বাঁচাতে স্থানীয়দের সঙ্গে অন্তর্বর্তী সরকারের গণশুনানি চলছে। এতে উপস্থিত আছেন 2 উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ মাহমুদ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। যাব তার কাছে। মোকাররম, জানতে চাই যে দুপুর থেকেই তো শুনানি চলছে, এখন কোন পর্যায়ে আছে? উপস্থিত হয়েছেন
বর্ণা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ধোঁয়া তুলে আওয়ামী লীগ সরকার যে 2 দশক ধরে স্থানীয় মানুষের সাথে উন্নয়নের নামে প্রতারণা করেছে সেই প্রসঙ্গে কিন্তু বারবার উঠে আসছে আজকের গণশুনানিতে। একই সঙ্গে দুপুর 2:30টায় গণশুনানি শুরু হয়ে এখন 4:30 বাজে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু চলছে। এখানে এমন মানুষরাও আছেন যাদের বাড়ি তিস্তায় গত 1 দশকে 3 থেকে 10 বার পর্যন্ত ভেঙেছে এবং এখানে অনেকেই কথা বলছিলেন তাদের হতাশার কথা, দুর্ভোগের কথা। তারা বলছিলেন যে তাদের অনেকের পৈতৃক ভিটা প্রায় 50 বিঘা 100 বিঘা জমির মালিকও যারা ছিলেন তারাও এখন ভূমিহীন হয়ে গিয়েছে। অর্থাৎ তিস্তার 2 তীর ভেঙে তিস্তার যে করাল গ্রাস সেই করাল গ্রাসে কিন্তু তারা একেবারে সর্বশান্ত হয়েছেন। তারা তাদের সেই দুঃখের কথাগুলো বলছিলেন এবং তিস্তাকে বাঁচিয়ে তিস্তাকে তাদের জন্য অর্থনৈতিকভাবে তিস্তার রিটার্ন নেবার যে পদ্ধতি সেই সুপারিশগুলো তারা করছিলেন। একই সঙ্গে আজকের গণশুনানিতে যেহেতু সরকারের 2 জন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আছেন জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, একই সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও আছেন। সঙ্গত কারণেই মানুষ তাদেরকে কাছে পেয়ে খুবই আবেগ আপ্লুত হয়ে তাদের দুঃখের কথাগুলো বলছিলেন। একই সঙ্গে তাদের কণ্ঠে খবর ছিল, তারা বলছেন যে শেখ হাসিনার আমলে বারবার তিস্তা মহাপরিকল্পনার কথা বলে তাদের সাথে যে ধরনের প্রতারণা করা হয়েছে। তারা বলছেন চীন এই প্রকল্প বাস্তবায়নের জন্য অনেকখানি এগিয়ে এসেছিল। তারা সমীক্ষা করেছিল, প্রায় $1 বিলিয়ন খরচ করে সেই সমীক্ষার রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সে ভারতের আপত্তির কারণে সরকার সেই পরিকল্পনার কথা থেকে সরে আসে এবং একই সঙ্গে সেই পরিকল্পনার বিষয় থেকে সরে এসে শেষ মুহূর্তে গত নির্বাচনের আগে কিন্তু ভারতকে সেই কাজটি দেবার যে পায়তারা সেটিও সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। স্থানীয় মানুষরা বলছেন যে সরকারের দ্বিধা বিভক্তি, স্থানীয় রাজনীতি, ভূ রাজনীতির প্রেক্ষাপটে তিস্তা মহাপরিকল্পনা যেন আর আটকে না থাকে। তারা তিস্তার বাস্তবায়নযোগ্য বৈজ্ঞানিকসম্মত উপায়ের যে পরিকল্পনা সেটি তারা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিস্তাকে ঘিরে তিস্তার দুপারে যে মেরিন ড্রাইভ সেই মেরিন ড্রাইভ তৈরি করা, তিস্তাকে ঘিরে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং তিস্তা নদীকে কেন্দ্র করে যে শিল্পায়ন, সেই শিল্পায়নের ফলে কর্মসংস্থান, সেই বিষয়গুলো তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং বাস্তবায়নের জন্য সরকারের যে শুভ দৃষ্টি সেই দৃষ্টি তারা কামনা করছেন। একই সঙ্গে তাদের আরেকটি দাবি ছিল এই বছরের মধ্যেই, অর্থাৎ এই বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য দৃশ্যমান পদক্ষেপ তারা চান এবং সেই পদক্ষেপ বাস্তবায়নের জন্য তারা সরকারের যে সর্বোচ্চ মহল সেই সর্বোচ্চ মহল থেকে ঘোষণা চান। এই আশায় বুক বেঁধে তারা আজকে গণশুনানিতে অংশ নিয়েছেন। গণশুনানি চলছে, সরকারের তরফ থেকে কি বার্তা আছে সেটি জানতে পারলে হয়তো পরবর্তী সংবাদে আমরা সেটি জানাতে পারবো। বর্ণাই ছিল তিস্তার গণশুনানি থেকে আমার কাছে সব খবর। ধন্যবাদ মোকাররম। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। প্রাথমিকে পাঠ্য বই ছাপানোর কাজের সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পায়নি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। 2017 সালের 50 কোটি টাকার ওই কাজের প্রায় পুরোটাই পায় ভারতীয় একটি প্রতিষ্ঠান। এ নিয়ে তখন কয়েকটি মন্ত্রণালয় ও দুদকে অভিযোগ জানায় কোরিয়ান প্রতিষ্ঠানটি। অভিযোগ আছে প্রাথমিকে পাঠ্য বই ছাপানোর কাজে আওয়ামী আমলে ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া হতো। এসব অভিযোগে সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অভিযান চালিয়েছে দুদক। মেরিনানির প্রতিবেদন। 2017 শিক্ষাবর্ষে প্রাথমিকে প্রায় 2 কোটি পাঠ্য বই ছাপার কাজ পায় ভারতীয় কোম্পানি কৃষ্ণা ট্রেডার্স। কিন্তু 50 কোটি টাকার আন্তর্জাতিক ওই দরপত্রে অংশ নিয়ে 17টি কাজে সর্বনিম্ন দরদাতা হয় দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস। তবে কাজ পায়নি তারা। অভিযোগ আওয়ামী লীগ সরকারের উচ্চ মহলের ইশারায় অন্যায়ভাবে দক্ষিণ কোরিয়ান ওই কোম্পানিকে বঞ্চিত করে কাজ দেওয়া হয় ভারতীয় প্রতিষ্ঠানটিকে। সে বছরই বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে। এ নিয়ে তদন্ত অনুসন্ধানও চালায় দুদক। তবে এরপরই রহস্যজনকভাবে বিষয়টি থামাচাপা পড়ে যায়। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরই গত 19 জানুয়ারি এ নিয়ে ক্ষতিপূরণ এবং প্রতিকার দাবি করে কোরিয়ান কোম্পানিটি। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালায় দুদকের একটি দল। এনসিটিবির কর্মকর্তাদের সাথে বৈঠক এবং নথিপত্র যাচাই বাছাই করেন কর্মকর্তারা। এ কাজে মোট কত টাকা বরাদ্দ ও ব্যয়ের খাতসহ বিভিন্ন তথ্য এনসিটিবির কাছে জানতে চেয়েছে দুদক কর্মকর্তারা। দুদক বলছে ভারতে বই ছাপানোর কাজ দিয়ে রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দরপত্র যে টেন্ডার যে কমিটি হয় এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি আজকে। মূলত এখানে 3টা ব্যাপার জড়িত। একটা হচ্ছে বাংলাদেশের প্রকাশনীকে বাদ দেয়া, ভারতের প্রকাশনীকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার কোনো ক্ষতি হলো কিনা। বাংলাদেশের কোম্পানিগুলো কেন বই ছাপানোর দায়িত্ব পেল না? বারবার একই ভারতের বেশ কয়েকটি কোম্পানি বারবার পেয়েছে।
আমরা মূলত এই অভিযোগের প্রেক্ষিতেই কাগজপত্রগুলো চেয়েছি। আমরা সকল রেকর্ডপত্র পাইনি। আমরা রেকর্ডপত্রগুলো পেলে পর্যালোচনা করে কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। ফেনীর দাগনভূঞা আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ চলে এবং দুপুরে উপজেলা সদরের প্রায় 1 ঘন্টা যাবত এই সংঘর্ষ চলে। স্থানীয়রা জানান, শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ডাক দেয় ছাত্র দলের দুই গ্রুপ। এ সময় জেলা ছাত্র দলের সহসভাপতি জামশেদুর রহমান ফটিক ও থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে পথচারী সহ অন্তত 10 জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের ছাত্রভঙ্গ করে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি 6 ঘন্টার মধ্যে বাতিল করার দাবি পদ বঞ্চিতদের। কমিটি বাতিল না হলে উত্তরাঞ্চল ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সকালে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি থেকে পদ বঞ্চিত নেতারা। এ সময় বক্তারা বলেন, কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে। যারা আন্দোলনে জড়িত ছিল ও আহত হয়েছে তাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বৈষম্যের প্রতিবাদ জানিয়ে আগামী 6 ঘন্টার মধ্যে জেলা কমিটি বাতিলের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেন পদ বঞ্চিতরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে বৈষম্যমূলক কমিটি গঠন করা হয়েছে। 6 ঘন্টার ভিতরে যদি কমিটি বিলুপ্ত করা না হয়, আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের বাংলা ব্লকেটে গিয়েছিলাম, একই রূপে আমরা বৈষম্যর এগেইনস্টে আমরা আমাদের যমুনা সেতু ব্লকেটে চলে যাব। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 9ম ও 10ম গ্রেডের নিয়োগে অনিয়ম প্রতিরোধে অভিযান চালিয়েছে দুদক। সকালে মতিঝিলে বিসিআইসির প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করে এবং নিয়োগ প্রক্রিয়ার নথিপত্র যাচাই বাছাই করে দুদক। পরে গণমাধ্যমকে দলটি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও বুয়েটের সম্মিলিতভাবে ডিপিএম পদ্ধতির পরীক্ষার স্বচ্ছতার সাথে অনুষ্ঠানের জন্য খতিয়ে দেখা হচ্ছে। এ সময় বিসিআইসির কর্মকর্তারা জানান, দুদক কর্মকর্তারা নথিপত্র সরবরাহ করেছে। আমাদের একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ ছিল যে এখানে এই নিয়োগ পরীক্ষায় অনিয়ম হচ্ছে বা হতে পারে। এই জন্য তো আমরা মূলত এখানে এসেছি যে নিয়োগ পরীক্ষাটা কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে এবং এখানে অনিয়মের কোনো সুযোগ আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য এবং সার্বিকভাবে এবং আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যাতে নিয়োগ পরীক্ষাটা যত 14 তারিখে হবে সেখানে যাতে স্বচ্ছতাটা আমরা বজায় রাখতে পারি। দেশের বাইরের খবর, দিল্লিবাসীকে অরবিন্দ কেজরিওয়ালের ফ্রি সুবিধা দেওয়ার টেকনিক দিয়ে বিধানসভার নির্বাচনে আম আদমি পার্টিকে কুপঘাত করলেন নরেন্দ্র মোদী। বিজেপির দেওয়া ফ্রি সুযোগ সুবিধার প্রতিশ্রুতির ছড়াছড়িতে এবার ভরসা রাখলেন দিল্লির ভোটাররা। আম আদমি পার্টির এত বড় পরাজয়ের পেছনে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং কংগ্রেসের সাথে সম্পর্কের ফাটলকেও অন্যতম কারণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৌহিদুর রহমানের প্রতিবেদন। বিজেপির 8 ছক্কায় দিল্লির বিধানসভার ক্ষমতায় হ্যাট্রিক করার স্বপ্ন ধুলোর সঙ্গে মিশে গেল আম আদমি পার্টির। টানা 2 মেয়াদ ধরে আধিপত্য থাকা অরবিন্দ কেজরিওয়ালের দলকে বড় ব্যবধানে হারিয়ে প্রায় 27 বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 70টি আসনের একটিতেও জয় ছিনিয়ে আনতে না পারায় রাজ্যটিতে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। রাজনীতি মে আয়ে থে कि हम राजनीति बदल डालेंगे। দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে সুপেয় পানি থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহের সুবিধা দেওয়ার পরও কেন আম আদমি পার্টির কাছ থেকে মুখ ফেরালেন ভোটাররা? এমন প্রশ্ন সর্বত্র। উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় অরবিন্দ কেজরিওয়ালের ফ্রি সুবিধা দেওয়ার টেকনিক দিয়েই তাকে কুপঘাত করলেন মোদী। অর্থাৎ আম আদমি পার্টির থেকেও কয়েক গুণ বাড়িয়ে রাজ্যের মানুষকে অর্থ সহায়তা থেকে শুরু করে বিভিন্ন খাতে ফ্রি সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ये जीत प्रधानमंत्री नरेंद्र मोदी जी के पिछले 26 मई 2014 से लेकर आज तक किए जा रहे गरीबों के प्रति जो काम है। This is a big message given by the people of Delhi that they support development. For development, they need the leadership of Narendra Modi ji.
শুধু কি ফ্রির ছড়াছড়িতেই বিজেপির এই বিজয় হাসি, নাকি পেছনে আছে আরও বড় কারণ? শুনবো সাধারণ মানুষের মুখ থেকেই। দিল্লি দাঙ্গার সময় আপের ভূমিকা কি ছিল? কোনো সদর্থক ভূমিকা নিয়েছিল? মানুষ কেন ওর পাশে থাকবে? সংখ্যালঘু ভোট কেটে কার্যত বিজেপির জয়ের পথকে সুগম করেছে। এমনকি দাঙ্গা যেখানে বিজেপি করেছে সেইখানে বিরোধী ভোটকে ভাগ করে দিয়ে বিজেপিকে জিততে এরা সুবিধা করে দিয়েছে। কংগ্রেসের সাথে ঐক্যে ফাটল ধরিয়ে একা নির্বাচন করার সিদ্ধান্তের জন্য দিল্লির ভোটে আপের খেসারত দিতে হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অর্থাৎ ইন্ডিয়া জোটের দুই শরিক আপ এবং কংগ্রেসের ভোট কাটাকাটির ফলে 14টি আসনে জয় নিশ্চিত করেছে বিজেপি। দিল্লিতে হ্যাট্রিক চান্স মিস হওয়ার পেছনে অরবিন্দ কেজরিওয়াল, তার ঘনিষ্ঠ সহযোগী মনীষ সিসোদিয়া এবং সৌরভ ভরদ্বাজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগেও বেশিরভাগ ভোটার আম আদমি পার্টির উপর ভরসা হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নানা প্রতিকূলতা জয় করে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানে চট্টগ্রামের 11 জেলার 46 নারীকে অদম্য নারী পুরস্কার দেওয়া হয়েছে। সকালে নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে 5টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয় বিভাগীয় কমিশনার কার্যালয় ও মহিলা অধিদপ্তর। নারীদের অনুপ্রেরণার জায়গা তৈরির পাশাপাশি পুরুষদের নারীর পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে এই পুরস্কার দিয়ে আসছে সরকার। তৃণমূল পর্যায়ে শিক্ষা, সমাজ উন্নয়ন, কর্মক্ষেত্রে ও অর্থনৈতিকভাবে সফল হয়ে দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখা সংগ্রামী নারীদের পুরস্কার দেওয়া হয়েছে। অদম্য নারী পুরস্কার, আজকে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমার অভিনন্দন, শুভকামনা। কিন্তু যারা পুরস্কার পাননি তারাও প্রত্যেকেই একজন অদম্য নারী। আপনারা যারা প্রত্যেকে এখানে বসে আছেন তারা প্রত্যেকে স্ব অবস্থানে অদম্য নারী। খেলার খবর। বিপিএল এর মান উন্নয়নের ফ্রাঞ্চাইজি মালিকদের লাভের কথা ভাবতে হবে বিসিবিকে। এজন্য সমানভাবে লভ্যাংশ বিতরণই সবচেয়ে ভালো উপায় বলে মনে করেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। এছাড়া বিপিএল ঘিরে নানা সমালোচনা থাকলেও মাঠে ক্রিকেটের উন্নতির কথা বলেছেন গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদিন ফাহিম। বিস্তারিত তাসহার নাফির প্রতিবেদনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ যা হওয়ার কথা ছিল দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রোল মডেল। বিদেশি তারকা ক্রিকেটারদের মিলন মেলার পাশাপাশি দেশীয়দের উপার্জনের বড় একটা জায়গা, কিন্তু এমনটা হলো কতটুকু? উল্টো নানা সমালোচনা, ফিক্সিং এর কালো থাবা আর ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ। এসবে বিপিএল যেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিতর্কের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটির কেন এমন অবস্থা, এর সমাধানই বাকি। ফ্রাঞ্চাইজি লিগটা কিন্তু একটা ব্যবসা। আমার ব্যবসাটা কিন্তু 1 বছরে আমার হবে না। আমি যদি কন্টিনিউ করতে পারি, ভালো পারফর্ম করি, দিনকে দিন আমার ব্যবসা বাড়বে। 5টা বছর যদি আমি পাই তাহলে ঠিকই ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু ইনকাম করতে পারবে এবং বিসিবিও কিন্তু তখন সব কিছু সুন্দরভাবে পাবে। কিছু কিছু সুযোগ সুবিধা ফ্রাঞ্চাইজিদেরকেও দিতে হবে। যেমন প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন টিকিটের একটা অংশ কিন্তু ফ্রাঞ্চাইজিরা পায়, বাংলাদেশে কিন্তু পায় না। সুতরাং বাংলাদেশে যদি আমরা এই ট্রেন্ডটা সেট করতে পারি যে ফ্রাঞ্চাইজিগুলো ব্যবসা করতেছে, প্রফিট করতেছে, তখন কিন্তু পরবর্তীতে বিটটা কিন্তু বেড়ে যাবে। এত কিছুর পরও বিসিবির দাবি মাঠের ক্রিকেটে এবারের আয়োজন আগেরগুলোকে ছাড়িয়ে গেছে। তবে পারিশ্রমিক নিয়ে বিতর্ক না উঠলে আরও ভালো হতো বলে মত গভর্নিং কাউন্সিলের এই সদস্যের। একটা ফ্র্যাঞ্চাইজি তাদের করণীয় ঠিকভাবে করেনি, কিন্তু অন্য আধারে আমরা দেখেছি ক্রিকেট, যেটা মাঠের ক্রিকেটটা ভালো ক্রিকেট হয়েছে, রান হয়েছে, ভালো উইকেট দেখেছি, প্রচুর দর্শক দেখেছি, সো আমাদের ছেলেদের পারফরমেন্স দেখেছি, ক্রিকেটটা ভালো হয়েছে। বাট ক্রিকেটের বাইরে কিছু কিছু ঘটনা ছিল যেগুলো না হলে খুব ভালো হতো। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ক্রিকেট ভক্তদের প্রত্যাশা অনেক, যার প্রতিফলন দেখা যায় টিকিট বিক্রির লাইনে ও মাঠের দর্শক উপস্থিতিতে। তবে ধারাবাহিক এমন বিপিএল আয়োজনে কতটুকু আগাবে দেশের ক্রিকেট, নাকি অচিরেই মুখ থুবড়ে পড়বে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি, সেটাই হয়তো সময় বলে দিবে। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে 2 শতাধিক আটক। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী,
তার এইটার টার্গেট। আইন শৃঙ্খলার উন্নতি না হলে সমর্থন ধরে রাখা কঠিন, নির্বাচন নিয়ে টালবাহানা হলে পালানোর জায়গা পাবে না, হুঁশিয়ারি বিএনপির। চলতি মাসেই 2 থেকে 3টি মামলার তদন্ত প্রতিবেদন, ট্রাইব্যুনালকে প্রসিকিউশন, গণহত্যায় আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং রাজধানীর শাহবাগে ম্যাথস শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কমিউনিটি মেডিকেলে 0 পদে নিয়োগ দেওয়া সহ 4 দফা দাবি। ডিপ্লোমা কোর্স করে 4 বছর পর আমরা বেকার। অনেক শূন্য পদ আছে, এটা আমাদের নিয়োগ দিতে হবে। আপনাদের যে শূন্য পদের নিয়োগের ব্যাপারে আপনারা চাচ্ছিলেন, উপদেষ্টা ম্যাডাম জানিয়েছেন আগামীকাল সকালেই সেটার সার্কুলার হবে। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন বিকেল। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।